হরু ছেলেটি বেশ চালাক। ছোট হইলেও তাহার সব কাজে মৌলিকতার পরিচয় পাওয়া যায়। দিদির খেলাঘরে ডাক্তার পদের গৌরব লাভ করিবার সুযোগ অনেকবার হইয়াছে বটে, কিন্তু কখনো এত বড় সার্জারির কেস হাতে পড়ে নাই। সমস্ত দিন সে বড় অন্যমনস্ক হইয়া রহিল। গতিবিধিটাও যেন একটু ছমছমে। তাহার পরদিন যখন আবার খেলা আরম্ভ হইল, হরুর ডাক্তারি দেখিয়া সবার, এমনকি শহরবাসিনী পুতিরও তাক লাগিয়া গেল। পুতুরের গলাটি ধড়ের সঙ্গে পরিপাটি করিয়া জেওল আঠা দিয়া জুড়িয়া এমনভাবে ব্যান্ডেজ করিয়াছে যে মনে হয় যেন হারানের হাতের কাজ। আগে তো উহারা বিশ্বাসই করিল না। যখন হরু শপথ খাইল এবং হারানের কাছে ভজাইয়া দিবার জন্য লইয়া যাইতে চাহিল, তিনজনে পরম বিস্ময়ে পরস্পরের মুখের পানি চাহিল। পুতি বলিল, শহরে এক সাহেব ডাক্তারের কথা শুনেছি, হরু দেখছি। শেষ করিতে না দিয়ায় নন্তি আগ্রহের সহিত বলিয়া উঠিল, গিরি দিদি, এবার থেকে হরুকে সাহেব ডাক্তার করতে হবে, কি বলিস? গিরিবালা বলিল, নিজের ভাই বলে বলছি না, সাহেব ডাক্তারেও এমন পারে না। একখালি যে গণেশের গলায় হাতির মুন্ডু বসিয়েছিল, সেই পেরেছিল। রাঙা দিদিমার কাছে গপ্প শোনা, কি নামটা যেন ভুলে যাচ্ছি, যে জ্যাঠামশাইকে বলবো কন, তোকে ডাক্তারি পড়াতে হরু। নন্তি বলিল, রসিক কাকার চেয়ে বড় ডাক্তার হবে ওরু। উহ। গিরিবালা বলিল, বাপ হন, ও কথা বলতে আছে? পুতি বলিল, বাপ যে আবার গুরুজন রে। নন্তি প্রশ্ন করিল, পটিটা যখন খুলবি তখন জোড়াটা আলগা হয়ে খুলে যাবে না তো হরু? হরিচরণ এক হাতে পুতুলটা লইয়া এক হাতে কোমর দিয়া দর্পিতভাবে তিনজনের কথা শুনিতেছিল। ঈষৎ হাস্যের সহিত বলিল, কিরকম বোকা, খুলে গেলেই হলো, খালি পটি বেঁধেছি নাকি? গিরিবালা বিস্মিতভাবে প্রশ্ন করিল, আর কি করেছিস রে? নন্তি প্রশ্ন করিল, আটার কথা বলছিস বুঝি? হরু একটা ঢোক গিলিয়া বলিল, হ্যাঁ। গিরিওয়ালা প্রশ্ন করিল, কিছু মিচিয়েছিস বুঝি আটার সঙ্গে? পুতুলের গলার কাছে নাকটা লইয়া গিয়া আঘ্রাণ লইয়া বলিল, হ্যাঁ রে, পাথরকুচির পাটা বেঁধে দিয়েছিস, না গন্ধ পাচ্ছি। তাহার পর পুতি আর নন্তির পানে চাহিয়া বলিল, হরুটা জানে সব রে, হাড় জোড়ার অমন ওষুধ আর নেই কি না? হরিচরণ আরো দর্পিতভাবে স্মিত হাস্য ঠোঁটে করিয়া দাঁড়াইয়া রহিল। খেলাটা খুব জমিল সেদিন। এমন বিচক্ষণ ডাক্তার হাতে পাইয়া পুতি আর গিরিবালার ঘরে 5টি ও নন্তির ঘরে 3টি ঝপাঝপ অসুখে পড়িয়া গেল। কাজের বাড়িতে এমন কিছু আশ্চর্য ব্যাপারও নয়, তবে এপিডেমিকের একঘেয়ামি নয়, রকমারি ওষুধ। পটির লোভে পুতি নিজের একটা কাচের পুতুলের একটা পা পর্যন্ত ভাঙিয়া দিল। ডাক্তার ভাইয়ের ব্যান্ডেজ শুদ্ধ মামার বাড়ি লইয়া যাইবে, সবাইকে দেখাবে। সেখানে আবার বাপের বাড়ির বড়াই শোনাবার লোক আছে তো। দুপুরের অনেক আগেই রসিকলাল বাড়ি ফিরিলেন এবং প্রবেশ করিয়াই হৈ হৈ লাগাইয়া দিলেন, আমি আর ও বেটা নাপতের পোকে আর কখনো রাখবো না। এই প্রথমবার নয়, কয়েকবারই হয়েছে। যতই সয়ে যাচ্ছি ততই বাড়াবাড়ি হচ্ছে, যতই সয়ে যাচ্ছি ততই। বসন্ত কুমারী বাহির হইয়া আসিলেন, বিস্মিতভাবে কহিলেন, বলি ব্যাপারখানা কি, আজ আবার এ মূর্তি কেন? রসিকলাল বলিলেন, আমি বলে দিচ্ছি, ও বেটা ঠিক আমার ঘাড়ের ওপর দিয়ে প্র্যাকটিস চালিয়েছে। আর নরুন চালাতে জানে বলে ও নিজেকে ভাবেই একটা মস্ত বড় সার্জেন্ট। এবার আমার পুঁজি ভেঙে তলায় তলায় ওষুধেও হাত পাকাচ্ছে। তাই তো বলি, হারান কম্পিউটারের এত খাতির বেড়ে যায় কোথা থেকে দিন দিন। যখনই দেখো এক পা লোক চারিদিকে। বসন্ত কুমারী বলিলেন, ব্যাপারখানা কি আগে তাই বলো না, হারানে? হারান ঘুড়িটার গলায় ঘাসের থলেটা বাঁধিয়া দিয়া হিস হিস করিয়া ডলাই মালাই করিতেছিল। কতকটা নির্লিপ্ত কণ্ঠেই উত্তর দিল, এসছি বড় মা, ঘুড়িটাকে একটু শান্ত করে। আবলা জীব, মনে মনে সাপ মন্নি দিলে সইবে না। আর বামুন না হোক, এ সাপ মন্নিগুলো সত্যিকারের সাপ মন্নি হবে কি না? রসিকলাল আরো জ্বলিয়া উঠিলেন, ভাজকে সাক্ষী রাখিয়া বলিলেন, শুনে নাও হারামজাদার কথাগুলো। আমি মিথ্যে বলছি, সত্যিবাদী হলো ওই একটা ফোকরে ঘুড়ি। দাদা কিছু বলবেন না, হয়ে উঠেছে ওর কথাগুলো ওই রকম চ্যাটাং চ্যাটাং আজকাল। মিথ্যে কথা বলছি আমি? তাবৎ ওষুধের নাম ওর মুখস্থ, না ঘাটাঘাটি করলে হয় কি করে?
তকে তকে থেকে আজ কয়েকদিন পরে হদিশ পেলাম। দায়ের বউকে ওষুধ দিতে গিয়ে দেখি শিশি খালি, নরেনের ছেলেটাকে ওষুধ দিতে গিয়ে দেখি শিশি খালি, স্বরূপের বউটাকে ওষুধ দিতে গিয়ে দেখি শিশি অর্ধেকটা খালি। তখন বাক্সটা আরো ভালো করে মিলিয়ে দেখি আর তিন চারখানা শিশির ওই দশা, কোনটা একেবারে খালি কোনোটা অর্ধেক। রোগী দেখে বেড়াবো কি, রাগে আমার আপাদ মস্তক জ্বলে গেল। দাদা এসে ওকে আগে বিদেয় করুন, নইলে আমার দ্বারা আর। এমন সময় বরদা সুন্দরী ঘোমটা টাঙিয়া লঘুপদে রান্নাঘর থেকে নামিয়া আসিলেন। বসন্ত কুমারীর কানের কাছে মুখ লইয়া গিয়া ফিসফিস করিয়া বলিলেন, দিদি, রান্না করে দেখো সে কি কাণ্ড! বেড়ালে সব মাছ নিয়ে গেল তো, তোর যেমন, দেখোই সে না। বলিয়া বরদা সুন্দরী তাহাকে একরকম টানিয়াই লইয়া চলিলেন। যেমন দেবা তেমনি দেবী, খুলে বল, তা নয়। বলিতে বলিতে বসন্ত কুমারী অগ্রসর হইলেন। সেই কবন্ধ পুতুলটি, যেটিকে হরিচরণের চিকিৎসাধীনে রাখা হইয়াছিল, আবার ধড় আলাদা আর মুন্ডু আলাদা হইয়া পড়িয়াছে। ধড়ের দিকটা গলার নিচে পুতুলের বুক, আর পেট লইয়া বেশ একটা বড় গর্ত। গর্তটির সমস্তটা হোমিওপ্যাথির সাদা সাদা ক্ষুদ্রাকার চিনির গুলিতে ভরা। বরদা সুন্দরী হাসিতে হাসিতে বলিলেন, ভাইয়ের ডাক্তারির কথা গিরি ফলাও করে বলতে এসেছিল ডাক্তারকে সঙ্গে নিয়ে। অত কি জানি দিদি, ভাবলাম সত্যি বুঝি তেমনি কোনো আটা দিয়ে জুড়ে দিয়েছে। দেখি তো, হরু হা হা করতে করতে একটা টান দিয়ে ফেলেছি, দেখি এই কাণ্ড। চাপা হাসিতে দুই যাই লুটোপুটি খাইবার দাখিল। বসন্ত কুমারী সামলাইয়া লইয়া প্রশ্ন করিলেন, কোথায় গেল দুটোতে? আর থাকে, বলিয়া বরদা সুন্দরী কহিলেন, বলে দেবে নাকি দিদি? কিন্তু না বললেও যে ওদিকে নিরীহ হারানেটা বকুনি খেয়ে সারা হয়, বড়ঠাকুর এসে বোধহয় ছাড়িয়েও দেবেন। রসো, বলিয়া বসন্ত কুমারী পুতুলের খণ্ড দুইটি কাপড়ের ভেতর লইয়া উঠোনে নামিয়া আসিলেন। গম্ভীরভাবে দেবরকে বলিলেন, তোমার দ্বারা না হয় ছেড়ে দাও, আর তার জন্য অত চোখ রাঙানি কেন? ডাক্তারি করবার ঢের ভালো লোক আছে। হঠাৎ এই পরিবর্তিত ভাব দেখিয়া রসিকলাল একটু বিমূঢ়ভাবে চাহিলেন। তাহার পর বলিলেন, ব্যাপার কি বলো দেখিন। ওই তো বললাম। রসিকলাল রাগিয়া উঠিলেন, বলো বলছি বৌদি, একে আমার মাথা ঠিক নেই। তবে চুপ করতে হলো, মাথা না ঠিক হওয়া পর্যন্ত বলা সম্ভব নয়। আহ বৌদি, বলো বলছি। তার আগে কথা দিতে হবে, শুনে মাথা ঠিক রাখবে, কোনো গোলমাল করতে পারবে না। তাহার পর পুতুলের ভেতরকার গ্লোবিউলগুলা হাতে ঢালিতে ঢালিতে কপট গাম্ভীর্যের সহিত বলিলেন, হরু বেঁচে থাক, কে তোমার আর তোয়াক্কা রাখে গা? কি পাকা কাজ! ব্যান্ডেজ, তার উপর এক পেট ওষুধ। বলিতে বলিতে খিলখিল করিয়া হাসিয়া উঠিলেন। আমি ওকে আর আস্ত রাখবো না, কোথায় সে? বলিয়া রসিকলাল অগ্রসর হইতেছিল। বসন্ত কুমারী বলিলেন, কথা দিয়েছ, কিছু বলবে না, আমার মাথা খাও। হারান আসিয়া উঠানের দরজার নিচে দাঁড়াইয়াছিল, বলিল, হারানে তো যাচ্ছেই, এই মিছে গঞ্জনার চেয়ে না খেতে পেয়ে মরাও ভালো। তবে যাবার আগে একটা হক কথা বলে যাই। বলি, কি অন্যায়টাই বা হয়েছে যে মার খেতে যাবে হরু ঠাকুর? ওষুধগুলো কোন রুগীর পেটে গেলেই বা কি রাজা করে দিত? রোজ তো কাড়ি কাড়ি যাচ্ছেই, বাড়ি ঢোকার সময় পকেট যে সেই ঢন্ডন সেই ঢন্ডন। মাসের পিঠে মাস, ঋতুর পিঠে ঋতু, এই করিয়া দিন বহিয়া যাইতেছে। গিরিবালা 10 ছাড়াইয়া 11-র পানে পা বাড়াইয়াছে, এবং নিজের অজ্ঞাতসারে ধীরে ধীরে খেলার ঘর ছাড়িয়া আসল ঘরগুলিকে পূর্ণ করিয়া তুলিতেছে। একটি যেন পবিত্র নির্মল চন্দ্রোদয়, চন্দ্রমাধির সঞ্চারে নিজেকে স্পষ্টতরভাবে উপলব্ধি করিতেছেন, আর স্নিগ্ধ আলো চারিদিকে ছড়াইয়া পড়িতেছে। জ্যাঠামশাইয়ের সমস্ত সেবার ভার এখন গিরিবালার হাতে। একটির পর একটি করিয়া কেমন করিয়া যে চলিয়া আসিয়াছে কেহই জানে না। বাবার সেবার হাঙ্গামা নাই বড় একটা। একে আত্মভোলা মানুষ, তাই বাহিরেই বেশি থাকেন এবং অভাবও কম। তবু উহারই মধ্যে গিরিবালার বয়স হওয়ার সঙ্গে সঙ্গে রসিকলালের জীবনে যেন একটু শৃঙ্খলা আসিয়াছে। দুপুরের আহারের সময়টা অনেকটা নিয়মানাধীন হইয়াছে। 12টা বাজিলেই মনে পড়ে তেল গামছা ঠিক করিয়া একটি কচি মেয়ে প্রতীক্ষায় বসিয়া আছে।
যতই বিলম্ব হইতেছে ততই গোছানো জিনিস আবার ঝাড়িয়া গোছাইতেছে, পাট করা গামছা আবার উল্টাইয়া পাল্টাইয়া পাট করিতেছে, কোচানো কাপড় আবার খুলিয়া কোচাইতেছে। প্রয়াসের সঙ্গে মুখখানি এদিক ওদিক হেলিয়া পড়িতেছে। জ্যাঠামশায় ছোট ছোট দুইটি মাকড়ি গড়াইয়া দিয়াছেন, চাঞ্চল্যে ঝিকমিক করিতেছে। দিন তপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে মুখখানি রাঙা হইয়া উঠিতেছে। বাহিরে আসিয়া পথের খবর লওয়া তো প্রায় মিনিটে মিনিটে। দুপুরের পর আর দেরি করেন না রসিকলাল। চিকিৎসায় ক্রমাগতই ভুল হইয়া পড়ে। দুই ভাইয়ে একসঙ্গে খাইতে বসাটা আজকাল আর তত বিরল ঘটনা নয়। গিরিবালাও সঙ্গে সঙ্গে বসে। একটু দেরি হইলে জ্যাঠামশাই হাত গুটাইয়া বসিয়া থাকেন, ডাক দেন, আয় গিরি, ভাতের সামনে হাত গুটিয়ে বসে থাকতে পারি না। গলা নামাইয়া বলেন, যাবে কিনা, আরো আষ্টেপৃষ্ঠে জড়াচ্ছে। বসন্ত কুমারী কথার সূত্রটা তুলিয়া লন। কখনো কখনো সূত্র না থাকিলেও নিজেই পারেন কথাটা। বলি, হ্যাঁ গা, এখন দুই ভাই রয়েছ বলি চলবে এরকম নাকে তেল দিয়ে শুয়ে থাকলে? বলি, হ্যাঁ ঠাকুরপো। জ্যেষ্ঠ সুযোগ বুঝিয়া বোঝাটা কনিষ্ঠের উপর চাপাইয়া দিয়া নিজের গা বাঁচাইবার চেষ্টা করেন। কালক্ষেপ না করিয়া বধূকে সাক্ষী রাখিয়াই বলেন, তা বুঝি জানো না, মেয়ে ওর গৌরী, মহাদেব আপনি এসে। বসন্ত কুমারী সঙ্গে সঙ্গেই নাক নাড়া দিয়ে ওঠেন, বলেন, তুমি বড় আর ও গিয়ে নিজের মেয়ের জন্য পাত্র খুঁজে বেড়াবে? কি করে বের করলে কথাটা মুখ দিয়ে? বলি হারি। অন্নদাচরণ ঝামটাটা খাইয়া অপ্রস্তুত হইয়া যান। ভারী কি হইবার চেষ্টা করিয়া বলেন, আমি আমি বসে আছি নাকি? হুম, জিজ্ঞেস করোকে গিয়ে নিকুঞ্জদাকে। এমন দিনটি যায় না যে দিন না। গিরিবালা আসিয়া না পড়িলে পরিত্রাণ পাওয়ার জন্য তাগাদা দেন, কই গা গিরি, কতক্ষণ আর? কথাটা একেবারে সত্য না হইলেও নিতান্ত মিথ্যাও নয়। নিকুঞ্জলালকে ওদিকে দু একবার বলিয়াছিলেন। এখন উল্টা তাগাদা ঠেকাইতে ঠেকাইতে প্রাণান্ত হইতেছে। নিকুঞ্জ প্রায় পাত্রের সন্ধান দেন। 25 বিঘে জমি, এক গোয়ালা গরু, একটু বয়স হয়েছে ছেলের। তা ছেলের আবার বয়স, তুমিও যেমন। হ্যাঁ, পারতে খরচাবর্ত করতে তো আলাদা কথা। কি বলো? 25 বিঘে জমি, এক গোয়াল গরু, একটু বয়স হয়েছে ছেলের, তা ছেলের আবার বয়স, তুমিও যেমন। হ্যাঁ, পারতে খরচাবর্ত করতে তো আলাদা কথা। কি বলো? অন্নদাচরণ বলেন, বেশ তো দাদা। নিকুঞ্জলাল আবার সন্ধান আনেন। নাও, আজকাল পাশ পাশ আগ ঢে হয়েছে, পাওয়া গেছে তোমার পাশ করা ছেলে। আর দোষবো রে, এই কয়দিন হলো বউটি মারা গেছে, বিশেষ কিছু নয়, একটি বছর আষ্টেকের ছেলে, একটি কোলের মেয়ে। আর গ্রামে বিষয় আশয় যথেষ্ট। সনাতন তো ঝুলোঝুলি করছে। আর বলে দিয়েছি, অন্নদাকে কথা দিয়ে ফেলেছি, আগে নিজের লোক তারপর অন্যের কথা। কি বলো দেখি? অন্নদাচরণ একটা ঢোক গিলিয়া বলেন, বেশ তো দাদা, দেখবে বই কি, এত খাসা ছেলে। বাঞ্ছনীয় পাত্রীরও আসে সন্ধান দু একটা। অন্নদাচরণ বলেন, বেশ তো দাদা, এ তো অতি উত্তম পাত্র। যত ভালো পাত্র বিদায়ের সম্ভাবনা তত বেশি হইয়া ওঠে। মনটা ততই যেন কিরকম হইয়া পড়ে। বাড়িতে আসিয়া কৌশলে এদিক ওদিক দু একটা কথা পাড়িয়া বলেন, হ্যাঁ গা, গিরিটার বয়স হলো কত? বসন্ত কুমারী বিস্মিত হইয়া বলেন, সব সইতে পারি, ন্যাকামিটা সয় না। জানো না, দেখতে পাচ্ছ না? অন্নদাচরণ তাড়াতাড়ি বলেন, আহ, তোমাদের সঙ্গে কথা কাও এক ফ্যাসাদ। মাস দিন ধরে ঠিকুজির বয়সের কথা বলছি, আর ঠিকুজিটা বের করে দাও না, না হয় একটা ছেলে পাওয়া গেছে, পাকা করে ফেলি। কারোর যেন গা নেই। বসন্ত কুমারী রাগিয়া যান, বলেন, তার জন্য ঠিকুজি কুষ্টির দরকার হয় না। চৌঠা আশ্বিন জন্মেছিল, আশ্বিনে 10 বছর গেছে। কার্তিক, অঘ্রান, পৌষ, মাঘ, ফাগুন, চৈত, এই 6 মাস। মেয়ে ছেলের বাড়তে দেরি হয়? গড়গড় করিতে করিতে বাক্সর মধ্য হইতে ঠিকুজিটা বাহির করিয়া স্বামীর কোলে ফেলিয়া দেন, বলেন, এইটুকু বা বাকি থাকে কেন? নিয়ে যাও, দেখাও, কি করবে করো। আসল কথা গা নেই, না আছে নিজের, না আছে ভাইয়ের। সরি দিদি বিধবা মানুষ, দুটো মেয়ে বিদায় করলে, 2 বছর না ঘুরতে ঘুরতে। এক কথার ঢং হয়েছে, কুষ্টি বের করে দাও।
অন্নদাচরণ অত্যন্ত মনোযোগের সহিত কোষ্ঠীর উপর দৃষ্টি ফেলিয়া বসিয়া থাকেন। 10 বছর 6 মাস, কিসের তাড়া এত? মাসখানেক একটু উঠিয়া পড়িয়া লাগিলে বিবাহ হইয়া যাইবে। ভারী তো একটা মেয়ের বিবাহ, তাও কানা হইতো, খোড়া হইতো, একটা ভাবনা ছিল। গিরিবালা নাই এমন অবস্থায় বাড়িটি কল্পনা করিবার চেষ্টা করেন। শুধু কি তাই, কোথায় পড়িবে, কেমন শাশুড়ি, কেমন ননদ, এই তো চোখের সামনেই রহিয়াছে নিকুঞ্জ দাদার স্ত্রী, সর্বদাই সশঙ্ক, মাত্র একটি ননদ, তাহাতেই এত। ভাবা যায়? এই গিরিবালা এত মুক্ত, সবার আদর মাখিয়া মাখিয়া কাজের মধ্যে, সেবার মধ্যে প্রতিনিয়তই বাড়িটাকে জীবন্ত করিয়া রাখিয়াছে, সে কোথায় এতটুকু বয়সে ঘোমটা টানিয়া শাশুড়ির বিরাগ, ননদের গঞ্জনা বাঁচাইয়া অতি সন্তর্পণে অতি ধীর গতিতে ঘুরিয়া বেড়াইতেছে। ভাবা যায়? রায়দের বউটি বিষ খাইয়া মারা গেল সেদিন, একটি লক্ষ্মী প্রতিমা। অন্নদাচরণ গিয়াছিলেন দেখিতে। বাড়ির কাহারও মুখে শোক দূরের কথা, নিজেদের জিনিস গেল বলিয়া যে একটা ক্ষতিগ্রস্ত হওয়ার ভাব, তাহা পর্যন্ত যেন নাই। অবশ্য স্বামী ছিল না বাড়িতে, কিন্তু সে তো আর সবারটিরও হইয়াছিল সংসারের মধ্যে। অন্নদাচরণ এই চিত্র থেকে মনটাকে জোর করিয়া সরাইয়া লন। না না, সবাই কি রায়দের বউই হয়? সবাই কি গঞ্জনায় খায়? আদর আছে বই কি, গিরি আদরই খাইবে, ওর কোষ্ঠীতে লেখা আছে সে কথা। কোনখানটায় যে লেখা আছে সেদিন নিকুঞ্জ দাদা পড়িয়া বেশ বুঝাইয়া দিলেন। অন্নদাচরণ যে সংস্কৃত বোঝেন না, নইলে এখনই বাহির করিয়া ফেলিতে পারিতেন। তবে এটা ঠিক যে মেলা শাশুড়ি আর গোষ্ঠীখানেক ননদের সংসারে মেয়ে দিবেন না অন্নদাচরণ, দিতে হইবে ছিমছাম দেখিয়া। শাশুড়ি এক আদ্রা ননদ, তাহাও বিবাহ হইয়া গেছে, নিজের নিজের লইয়া শ্বশুর বাড়ি থাকে, কচ্চিৎ কখনো আসে, এই রকম দেখিয়া। ও হাঙ্গাম যত দূরে দূরে থাকে ততই ভালো। ছেলেটি একটু দেখিয়া দিতে হইবে। নিকুঞ্জ দাদা শুধু দ্বিতীয় পক্ষের পাত্র টানিয়া তুলিতেছেন। এইখানটায় আসিয়া অন্নদাচরণ একটু বেশি অন্যমনস্ক হইয়া যান। চিন্তা যেন একটা কেন্দ্রের চারিদিকে পাক খাইতে থাকে। দ্বিতীয় পক্ষ, দোষেরই বা কি এত? দ্বিতীয় পক্ষের পাত্রের কাছে একটু আদর হয় বেশি, খানিকটা ভুগিয়া তাহারা একটু কর্তাগোছের হইয়া পড়ে কিনা। এদিকে একটি বউকে নিঃশেষ করিয়া শাশুড়িও একটু ঠান্ডা হইয়া পড়ে। যদি নেহাতি থাকে শাশুড়ি, যদি থাকিলই ও পক্ষের দু একটা সন্তান, ক্ষতি কি? গিরি একেবারে গিয়ায় মা হইয়া বসিবে, সে খাতিরেও সংসারে ওর একটা মর্যাদা থাকিবে। মোটের ওপর যেখানে ভেজালের সম্ভাবনা, সেদিকে ঘেঁষা হইবে না। বিনি বা অল্প খরচে এইরকম দোষ বেড়ে হয়, তাহাই সই। একটু খরচ করিয়া বেশ একটি ছোটখাটো সংসারে একটি ভালো ছেলে হয়তো কথায় নাই, তাহা হইলে আর সময় কই। অন্নদাচরণ ঈষৎ চটিয়া ওঠেন, বলেন, বিয়ে অমনি হয় না, চায় এক কাড়িয়া টাকা আজকাল, আর তা দেখছে কেউ? সেদিকে একটু চার ওর বাপের, কি করছে ও? এর চেয়ে যে মাঠে গিয়ে লাঙল ঠেললে গেরস্তর ঢের উপকার হতো। চোখের সামনে একটা মেয়ে হু হু করে বেড়ে উঠছে, পণ্ডিত মশায়ের ওখানে গিয়ে কাব্যি করবার ওর এই সময়? কি ঠাউরেছে আমায় ও বলতে পারে? যেখানেই যাও শুনছো হে রসিক তোমার হাতটা খুলেছে খুব। আরে তাতে রসিকেরই বা কি আর দাদারই বা কি? বাড়িতে তো সেই ডাইনে আনতে বায়ে কুলোয় না, হাত খুলেছে, ভারী কেতার্থ করেছে। আগে দানের হাতটা বন্ধ হোক দিকিন দাতা কর্ণের, তবে বুঝবো। হ্যাঁ, তোর ঘাড়ে একটা অত বড় মস্ত মেয়ে, তুই নিজের কড়াগন্ড বুঝে নিবি নে? হালদারের নাতনিটাকে আমতার গুপি ডাক্তার এলে দিয়ে চলে গেল, কর করে 8টি টাকা পকেটে নিয়ে। সে যে চাঙ্গা করলে তো ওই, ভেতরে একটা বস্তু আছে বলেই তো। কিন্তু কি পেলে একবার জিজ্ঞেস করো তো। 2টি টাকা, তার একটি দাতব্য করে একটি এনে দাদার হাতে তুলে দিলেন। তাতে তেল আনবো কি ডাল আনবো কি? ওদিককার ঘর থেকে বসন্ত কুমারী চিৎকার করিয়া উঠিলেন, বলি গিরি, কানের মাথা খেয়েছিস? তামাক দিয়ে মুখ বন্ধ কর। অকেজো মনস্বীর গড়গড়ানি আমার ভালো লাগে না। সে তেতেপুরে ফিরবে এই সময়টা ওর সুর উঠলো। এই নাক কান মলছি আমি। আর যদি কখনো বিয়ের কথা তুলি, থাক মেয়ে আইবুড়ো থুবড়ি হয়ে ঘরে বসে। অদৃষ্ট থাকে তো হবে বিয়ে, না থাকে বাপের দ্বারাও কিছু হবে না, জ্যাঠার দ্বারাও কিছু হবে না।
সুবিধা পাইয়া অর্থাৎ যা ভাশুর থেকে কতকটা দূরে থাকায় বরদাসুন্দরী তাহার কাছে আসিয়া চাপা গলায় বলিলেন, কি অন্যায়টা করেছেন দিদি? বলতে দাও, এসে শুনুন। ভয় নেই, হাজার তেতে পুড়ে এলেও সে মানুষের গায়ে আঁচ লাগবে না। তা যদি লাগতো। বসন্ত কুমারী আরো জোরে ঝংকার করিয়া ওঠেন। তুই চুপ কর ছোট বউ, তোকে আর ভাসুরের হয়ে ওকালতি করতে হবে না। বসন্ত বামনি সবাইকে চেনে, ও না হয় ওই ধরনের মানুষ। বোকাই বলো ও আপন ভোলাই বলো, লোকে ঠকিয়ে নেয়, মুখ ফুটে বলতে পারে না। পাপটা তো ও করে না, ভগবান ওকে ওইরকম গড়েছেন। কি করবে? তুমি তো বড় ভাই, তুমি কোন তাদের বলে নিজেদের পাওনা গন্ডা আদায় করে আনো? বাড়ি বসে শুধু হুকা লইয়া অন্নদাচরণ বাহিরে গিয়া বসেন। বরদা সুন্দরীও সুযোগ খুঁজিতে থাকেন, তবে তাহার ভাগ্যে সুযোগের ঘটা বড় অল্প কথা নয়। অর্থাৎ ভাসুর এবং যা উভয়ই বাইরে থাকা চায় বেশ কিছুক্ষণের জন্য, এবং স্বামী বাড়ি থাকা চায়। এ যোগাযোগ দুর্লভ, তবে হইলে বরদা সুন্দরী ফসকাইয়া যাইতে দেন না। বর্ষার প্রথম বাড়িপাত। আকাশ বেশ ঘুর করিয়াই নামিয়াছে। মেঘের সরঞ্জাম দেখিয়াই অন্নদাচরণ সকালেই মনীষ ঠিক করিবার জন্য বাহির হইয়া গেছেন। সেখান থেকে মাঠে যাইবেন, বীজ ছড়ানোর ব্যবস্থা করিতে হইবে। বসন্ত কুমারী গেছেন সরিদিদির বাড়ি। সরিদিদির প্রথম মেয়েটি আসন্ন প্রসবা। এসব ব্যাপারে বসন্ত কুমারী গ্রামের লেডি ডাক্তার, কখন আসিবেন ঠিক নাই, হয়তো নাও আসিতে পারেন আজ। রসিকলাল বাড়িতেই আছেন। একবার হালদারের ওখানে যাইবার দরকার ছিল। সকাল থেকেই মেঘের স্তূপ তাহাকে কেমন আজ অন্যমনস্ক করিয়া দিয়াছে। যাই যাই করিয়া দেরি হইয়া গেল। তাহার পর হঠাৎ একটা শীতল বায়ু আর গোটাকতক বিদ্যুৎ ঝলকের পর বৃষ্টি নামিয়া পড়িল। কে যেন সমস্ত আকাশটার গায়ে একবার জাদু অস্থি বুলাইয়া দিয়া কোথা থেকে কি একটা বিস্ময়কর ব্যাপার ঘটাইয়া বসিল। বরদা সুন্দরী রান্নাঘরে পাক করিতেছেন, গিরিবালাও তাহারই কাছে। এ ঘরের দাওয়ায় সাতকটি, হরু আর খোকা। সাতকড়ি স্কুলে বাহির হইতেছিল। বৃষ্টি নামিতে বই স্লেট ঘরে রাখিয়া দিয়া ভাই দুইটিকে লইয়া একটা খেলার মতলব আটিল। সে ঘোড়া, খোকা কাকা অর্থাৎ ডাক্তার, এবং হরু হারান। হরিচরণ আয় বৃষ্টি হেনে বলিয়া ডাইনে বায়ে দুলিয়া বর্ষার গান ধরিতেছিল। সাতকড়ি ধমক দিয়া থামাইয়া দিল। তুই না হারানে হরু, ভুলে যাস কেন? হারান ঘড়ির পিঠে দিবার জন্য ভিতরে কম্বল লইতে আসিয়াছিল, আটকাইয়া গেছে। দাওয়ার একদিকে কিনারাটিতে উবু হইয়া বসিয়া বর্ষা দেখিতেছে। মাঝে মাঝে ডান হাতটা যেন নিজে হইতে এদিক ওদিক চলিয়া চলিয়া যাইতেছে। হারান অন্যমনস্ক ভাবে তবলা খুঁজিতেছে। কিসের একটা যেন ঘোরে রসিকলাল দাওয়ায় একটু পায়চারি করিলেন, নীরব। অন্তরের কি একটা অনাবিল আনন্দে মুখে একটা স্মিত হাস্য ফুটিয়া উঠিয়াছে, সরসীর রসপুষ্ট পদ্মকলিটির মতো। আবিষ্টভাবে একটু ঘুরিলেন, তাহার পর হারানকে বলিলেন, না, আজ আর বেরুন হবে না হারানে। একরকম বাধা, জ্বালাতন করে তুলেছে। হারান নিষ্প্রয়োজন কথার উত্তর দেয় না, চুপ করিয়া যেমন ছিল সেইরূপই বসিয়া রহিল। রসিকলাল সিঁড়ির একটা ধাপ ডাকিলেন, শিগগিরি একবার আসতে পারবি ঘরে? দেখিস যেন ভিজিসনি, নতুন জল আর টোকাটা মাথায় দিয়ে আসবি। ভিতরে গেলেন এবং একটা পেটিকার মধ্য হইতে একটা খাতা আর কতকগুলো আলগা কাগজ লইয়া একটা মোড়ার উপর বসিয়া নড়াচড়া করিতে লাগিলেন। গিরিবালা আসিল। ওইটুকু আসিতেই টোকা থাকা সত্ত্বেও একটু ভিজিয়া গিয়াছে, তবে লাগিয়াছে ভালো। পাড়ের কাছে কাপড়ের ধারটুকু একটু নিংড়াইয়া লইয়া সমস্ত শরীরটিতে একটা আহ্লাদের শিহরণ তুলিয়া বলিল, উহ, কি তোর বাবা, দুপা না আসতে আসতে ভিজিয়ে দিলে। আজ আমি বাবা নাইব বৃষ্টিতে। হ্যাঁ। রসিকলাল বলিলেন, আর তোর গর্ভধারিণীকে জিজ্ঞেস করিস, বকাবকি করবে। একটু মুখ তুলিয়া হাসিয়া বলিলেন, আমি তো নাইবই। গিরিবালা বোধ হয় উঠানে শানরত পিতাকে ভালো করিয়া কল্পনা করিয়া লইবার জন্য একবার বাহিরের দিকে চাইয়া দীপ্ত মুখে বলিল, কি চমৎকার বাবা, না? কন্যার মনেও অনুরূপ স্পন্দনের সংবাদ পাইয়া রসিকলাল মুগ্ধ দৃষ্টিতে খানিকটা তাহার পানে চাহিয়া রহিলেন, যেন নিজেই উহারই মধ্যে মুখরিত হইয়া গেছেন। তাহার পর কতকটা আবিষ্টভাবেই বলিলেন, প্রথম বর্ষা কিনা, লাগবেই ভালো।
এমনি বর্ষা জিনিসটাই চমৎকার কি না? কেন ডাকছো বাবা? তোকে ডেকেছি না? কেন যে ডাকছিলাম? কাজ করছিলি? না, বসেছিলাম মার কাছে। বলো না তুমি কি করতে হবে? রসিকলাল কথার মধ্যেই কাগজগুলো উল্টাইতেছিলেন। বলিলেন, তোকে ডেকেছি। তুই কবে যেন একবার বলেছিলি না, তোমার পদ্যগুলো একবার শুনবো বাবা। তা ফুরসতি হয় না। উটকাইতেই লাগিলেন। গিরিবালার মনে পড়িল না এমন আবদার কখন করিয়াছে বাপের কাছে। মনে করিবার বিশেষ কোনো চেষ্টা না করিয়াই বলিল, বলেছিলাম বই কি সেদিন। হ্যাঁ বাবা, পড়ো না। রোজ শত তোলা হলে কি হয়? তোর বাবাই যেন এক পদ্য লিখতে পারে, আর তো কেউ পারে না। এই পেয়েছি, এইটাই শোনাই আগে। উঠানে জল দাঁড়াইয়া বর্ষার জলতরঙ্গ আরো জাগিয়া উঠিয়াছে। ঘাটের ঢালুতে স্রোতের কলতান উঠিল। ভেকের দল কণ্ঠসঙ্গীত তুলিল। হাতের কাছে টোকাটা টানিয়া লইয়া হারানের অঙ্গুলি তবলার বলে মাতিয়া উঠিয়াছে। প্রভাত হইয়া পড়িল সন্ধ্যা। আর এই অকাল সন্ধ্যার মলিন আলোয় কতকগুলো ঝিঝি জাগিয়া উঠিয়া একটানা সুরে সূত্র দিয়া বর্ষাদিনের বিচিত্র সঙ্গীতগুলাকে গাঁথিয়া তুলিতে লাগিল। রসিকলাল আত্মহারা হইয়া পদ্য পড়িয়া যাইতেছেন। গিরিবালা বাপের হাঁটু দুইটা জড়াইয়া মুখ তুলিয়া না বোঝার পরম বিস্ময়ে শুনিয়া যাইতেছে। বরদাসুন্দরী দুই তিনবার ডাকিলেন। দুইবার যায় মা বলিয়া উত্তর দিল। একবার বিরক্তভাবে বাপকেই বলিল, কি যেন মা, আমি একটু পদ্য শুনছি। তা রসিকলাল একেবারে আবিষ্ট হইয়া গেছেন। একটা পদ্য শেষ করিয়া নতুন একটা ধরার মুখে একটা আধটা কথা বলিতেছেন। এইটে স্কুলের সময় লেখা, পণ্ডিত মশাই সংশোধন করে দিয়েছিলেন, তার নিজের হাতের লেখা। এই দেখো না, কেমন মুক্তোর মতন অক্ষরগিরি। আজ পণ্ডিত মশাই নিশ্চয়ই মেঘদূত আরম্ভ করেছেন। খেয়ে দেয়ে যাবই কোনো রকমে। এটা পণ্ডিত মশাইয়ের বিদায়ের দিনের লেখা, যেদিন বর্ধমানে চাকরি নিয়ে গেলেন না। এই পেয়েছি, এইটে শোন গিরি। পদ্যটার নাম হচ্ছে নবীন বর্ষা। আজ যেমন নতুন বর্ষা নেমেছে না, এইরকম একটা দিনে লিখেছিলাম। আজও একটা লিখব, দেখি নতুন কিছু ভাব আসে কিনা কলমের ডগায়। শোন, অম্বর ঘিরিয়ে কি গম্ভীরে বাজে আজি, শাখে শাখে কদম্ব শিহরে, শঙ্কর হর বুঝি ডম্বুরো করে লয়ে ভূত সাথে সদম্ভে বিহরে। কেমন ছন্দটা বল দিকিন গিরি? বর্ষার সঙ্গে সঙ্গে ঠিক মিলে যাচ্ছে না? এক বর্ণ না বুঝিলেও ছন্দের দোল লাগে মনে। করতলে চিবুকটা রাখিয়া গিরিবালা একটু দুলিয়া বসিয়া বলে, চমৎকার বাবা, পড়ো। আরো আছে তো অনেকখানি, এটা শোন না। ও ঘরের দাওয়া থেকে আবার ডাক পড়ে। যায় বলিয়া গিরিবালা মুখটা আবার ঘুরাইয়া লয়। বলে, মা যেন কি? রসিকলাল বলেন, শোন, তাণ্ডবে ক্ষিতিদল টলমল টলমল তরুদল মূর্ছিয়া পড়ে যে, লক্ষ অজুতে কারা লক্ষিয়া বসু ধরা প্রলয়ের গর্জনে নামিছে। চঞ্চল ফণিদল শঙ্কর জটা ছাড়ি নামে বুঝি মন্থিয়া আকাশে, শঙ্কা নাহিরে তারা ঊর্ধ্বেই আছে দেখ চিক্কুর গর্জনে বিকশে, লঙ্ঘিয়া কত দেশ। এমন সময় অতি রুক্ষ কণ্ঠে, কি হচ্ছে শুনি? বলিয়া বরদাসুন্দরী ঘরের দরজায় আসিয়া দাঁড়াইলেন এবং বাপ ও মেয়ে উভয়েই তাহার দিকে চাহিয়া নিশ্চল হইয়া গেল। বরদাসুন্দরী ভিজিয়া একসা হইয়া গেছেন। সমস্ত শরীর বহিয়া জলের ধারা নামিয়া পায়ের চারিদিকে জমা হইয়াছে। কাঁপিতেছেন, রাগে কি ঠান্ডায় বলা যায় না, তবে বেশ স্পষ্টই কাঁপিতেছেন। ইহারা চাহিতেই গিরিবালাকে লক্ষ্য করিয়া ঝঙ্কার দিয়া উঠিলেন, কি হচ্ছে? বলি, হচ্ছে কি শুনি? তখন থেকে একটা মানুষ চেঁচিয়ে চেঁচিয়ে যে গলা ফাটিয়ে ফেললে, তা কানে যাচ্ছে না একটা কথা? কাজের কথা তো যাবে না কানে। তেমন মানুষ যে জন্মই নেয়নি। নইলে যার ঘরে একটা আইবুড়ো মেয়ে, সে মানুষ বসে বসে রাশি রাশি ছড়া নিকে যেতে পারে? হায়া ঘেন্না বলে একটা জিনিস থাকে মানুষের, তা কিছু কি দেননি ভগবান? ওঠ, ওঠ বলছি গিরি, নইলে তোরই একদিন কি আমারই একদিন। কচি খুকি আদর কাড়িয়ে বাপের তাকে ছড়া শুনতে এসেছেন। যা, ভিজতে ভিজতে হাড়ি ঠেলগে যা। আমি পারবো না, আমি পারবো না, পারবো না, পারবো না। এবাড়ির কোনো কাজে কোনো কথায় যদি আর থাকি, তো আমার অতি বড় কোটি দিব্যি রইল। গিরিবালা বাপের হাঁটু ছাড়িয়া আস্তে আস্তে উঠিয়া দাঁড়াইল।
ভাবের ঘোরে এ ধরনের উগ্র ভর্ৎসনা খাইয়া বাপ মেয়ে উভয়েরই অবস্থা অবর্ণনীয়। কেহ কাহারও মুখের দিকে চাহিতে পারিতেছে না। গিরিবালা দুয়ারের দিকে পা বাড়াইতেই বরদাসুন্দরী চিৎকার করিয়া উঠিলেন, কোথায় চলেছিস ঠ্যাকার করে শুনি? তোর না এই কদিন আগে জ্বর হয়েছিল? ঠ্যাকার তেজ গটগটিয়ে চললেন মেয়ে এই পাহাড়ে বৃষ্টি মাথায় করে। যা শিক্ষা তিনি নিজে কেন বসে রইলেন? যান, বৃষ্টি মাথায় করে রোজগার করতে হবে যেতে। যার ঘাড়ের উপর 12 বছরের আয় বুড়ো মেয়ে, তার আবার রোদ বৃষ্টি কি? হারানে কোথায় গেল সে? ঘরে দুর্যোগ আরম্ভ হইতেই হারান তবলার বোল ভুলিয়া দাওয়ার যে কিনারায় ছিল সেই কিনারা হইতেই উঠোনে নামিয়া পড়িয়া সিধা বাহির হইয়া গিয়াছিল। তাহার কোনো সাড়া পাওয়া গেল না। বরদাসুন্দরী যেমন অকস্মাৎ আসিয়াছিলেন, সমস্ত তিরস্কার মন্তব্য অসমাপ্ত রাখিয়া তেমনি ভাবেই অবারিত মস্তকে উঠান বাহিয়া রান্নাঘরে চলিয়া গেলেন। মা চলিয়া যাইতে গিরিবালা সেইভাবে দাঁড়াইয়া অঞ্জলিতে মুখ চাপিয়া ফুপাইয়া ফুপাইয়া কাঁদিয়া উঠিল। রসিকলাল উঠিয়া দুয়ারের দিকে অগ্রসর হইলেন। গিরিবালার কাছে আসিয়া দ্বিধাজড়িত পদে ক্ষণমাত্র দাঁড়াইয়া বলিলেন, চুপ কর গিরি। ওইটুকু দাঁড়াইতে আর ওইটুকু সান্ত্বনা দিতেও যেন ভয়। রান্নাঘরের দাওয়া থেকে বরদাসুন্দরী বুঝি টের পাইয়া গেলেন। তাহার পর টোকাটা মাথায় দিয়া তিনিও বাহির হইয়া গেলেন। ঘণ্টা দুয়েক বৃষ্টি রহিল এবং এই ঘণ্টা দুয়েক বাড়িটা থমথম করিতে লাগিল। হৃদয়াবেগটা প্রশমিত হইলে গিরিবালা পদ্য লেখা কাগজপত্রগুলা পেটিকাতে তুলিয়া রাখিয়া হাঁটুতে মুখ গুজিয়া বাহিরের দিকে চাহিয়া নীরবে বসিয়া রহিল। এক একবার মনটা আলোড়িত হইয়া চোখে জল ঠেলিয়া আসিতেছে, হাত দিয়া মুছিয়া লইতেছে। ছেলে তিনটি খেলা ভুলিয়া দাওয়ার এক কোণে জড়সড় হইয়া বসিয়া আছে। খোকা এক একবার সাহস করিয়া দাদাদের আবার খেলায় নামাইবার চেষ্টা করিতেছে। বিপুল মনোরথ হইয়া আবার রান্নাঘরের দিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া ম্রিয়মাণ হইয়া পাশটিতে গুটাইয়া শুটাইয়া বসিতেছে। বরদাসুন্দরী আবার এ ঘরে আসিলেন, গড়গড় করিতেছেন, তবে অনেক নরম গলায়, শেষ বর্ষণের বৃষ্টিধারার মতোই। ওঠ, খেয়ে নিবি চল। চিরকালে অভ্যেস মানুষের, পারে কখনো ছাড়তে? তবে অভ্যেসটাই খারাপ, তাই বকতে হয়। চিরকালটা কি কাব্যি নিয়ে থাকলেই চলে? দেখিস কাগজগুলো যেন ছড়িয়ে না পড়ে। রেখেছিস তুলে? ছেলেগুলোকেও খাইয়ে দে গিরি। আমার শরীরটা যেন ভালো নেই, একটু শুই গে। কোথায় যে গেল মানুষটা এই দুর্জয় বৃষ্টি মাথায় করে? হারান প্রবেশ করিল। হারানকে দেখিয়াই বরদাসুন্দরীর বকুনিটা একটু বাড়িয়া গেল। হ্যাঁ রে, আমি না হয় ঝোঁকের মাথায় বকলাম, তোর তো আক্কেল করতে হয়। লোকটা যে পাহাড়ে বৃষ্টি মাথায় করে রাগের চোখে রুগী দেখতে বেরিয়ে গেল, তুই কোন বুঝিয়ে সুঝিয়ে বারণ করলি? হারান বিস্মিতভাবে বরদাসুন্দরীর মুখের পানে চাহিয়া বলিল, আর শোনো কথা ছোট মায়ের, উনি তো এখান থেকে বেরে অবধি এক প্রহর ধরে ছড়া শুনিয়ে শুনিয়ে আমায় খেপিয়ে তুললেন। একটা মানুষ অমন দাবরানিটাকে বেরিয়ে যে বলতেও পারি না কিছু, বসে বসে নরক যন্ত্রণায় ভুগছি। বারণ? যাবার জন্য পা বাড়ালে তো বারণ করব, আর তার বারণই বা করবো কাকে কও দেখিন? মণ্ডলের মায়ের পেটে ফিক ব্যথা উঠছে আর ডাকতে এলো, গেলে ডবল ভিজিট কবলালে, তাও নড়লেন না এক পা। দাও তেল চেয়ে পাটেছে, বললেন তুই কেন বারণ করলি? বরদাসুন্দরী হাসিটা চাপিতে চেষ্টা করিলেন, কিন্তু পারিলেন না। হাসির সঙ্গে একটু দুঃখের ভাব মিশাইয়া বলিলেন, ওই শোন গিরি, তোরা বলিস মা বকে কিসের জন্য? মেয়ের কাছে জুত হলো না, চাকরের কাছে ছড়া কাটছে। মরি, কারেই বা বলা? মানুষ হয় তবে তো। উনি বৃষ্টি মাথায় করে রোজগার বেরাবেন, আমি আবার মন খারাপ করে ছেলেগুলোকে পর্যন্ত শুকিয়ে রেখেছি। ওরা কপাল। তা আদিক্ষেতা কেন, ভেতরে আসতে বলগে। শিমুরের চৌধুরীদের বাড়িতে রাসের মতো শ্রাবণ মাসে ঝুলনটা খুব ঘটা করিয়া হয়। রসিকলাল একদিন গিয়া গিরিবালা সাতকড়ি আর হরিচরণকে রাখিয়া আসিয়াছেন। জায়গাটা বড়, তা ভিন্ন অনেক বাড়িতে ঝুলন উপলক্ষে কুটুম্ব সাক্ষাতের আমদানি হয় বলিয়া এই সময়টায় অনেক লোকজন হয়। মেয়ে দেখাইয়া বিবাহের সম্বন্ধ করিবার মস্ত একটা সুযোগ। গিরিবালারা সমস্ত ঝুলনটা ওখানেই কাটাইবে। নিকুঞ্জলাল একটা দিনমজুরের সঙ্গে পাওনা লইয়া কথাবার্তা কহিতেছেন। মঞ্জুর রাখায় নিকুঞ্জবাল একটা বিশিষ্ট পদ্ধতি অনুসরণ করেন।
প্রথমত, নিতান্ত দায় না ঠেকিলে কখনো কাছে পিঠের লোককে নিয়োগ করেন না। তেমনি আবার সুস্থ সবল লোককেও নিয়োগ করেন না। বলেন, আহা দুর্বল, কেউ ডাকে না, তবু দুটো যা পয়সা পায়, লোক দেখিয়ে যে ধ্যান ধ্যান করব, সে অদৃষ্ট তো করে আসেনি। এই করেই গরিব দুঃখীদের ঘরে যা দুটো পয়সা পৌঁছে দিতে পারি। অবশ্য এরূপ দয়ার পাত্র যে একবার কাজ লয়, সে আর দ্বিতীয়বার এপথ পাড়ায় না। তবুও একবার ধরা পড়িবার মতো হতভাগ্য চারিদিকে বহুত। নিকুঞ্জলালের কাজ চলিয়াই যায়। মজুরটা কাতরভাবে বলিতেছে, হ্যাঁ, একে তো আধা মজুরিতে কাজ করুন বাবা ঠাকুর, তাই কটা পয়সার জন্য 4 কোষ থেকে 3 বার হেঁটে আসতে হলো। আর পারি না, শরীরটা কখনো বয়, আপনিই কর না। নিকুঞ্জলাল বলিতেছেন, এই জন্যই বলে তোদের ছোট লোকদের ভালো করতে নেই কখনো। ওই শরীরে তুই কত কাজ করবি যে তোকে পুরো মজুরি দিতে হবে বল? রেট খারাপ করে তো গেরস্থদের সাবমর্নি কুড়োতে পারি নে। তোকে পুরো দিলে যারা সক্ষম তাদের ডবল চাইবে না গেরস্থদের কাছে? তখন মজুরটা বলিতেছে, যা জোরে পারিনি তা বেশি খেটে হাসিল করে দিয়েছি বাবা ঠাকুর। যারা সক্ষম, যারা কাজের, তারা খেতে বাড়ি যেতেই কতটা পুষিয়ে নেয় কর না কেন? এক মুঠো ভাজাভাজি মুখে দিয়ে নাগাড়ে সে খেটে গেছি, নলে 4টে দিনে অতটা জঙ্গল পোস্কের করা যায়? সক্ষম দুটো নোকেও পারত না, আপনি কাউকে ডেকে জিগুন না কেন? নিকুঞ্জলাল বলিতেছেন, ঘাট হয়েছে বাপু, ভেবেছিলাম মজুর, এখন দেখছি এক তর্ক পঞ্চাননের পাল্লায় পড়েছিলাম। তা বেশ, 3 বার হেঁটে এসেছিস, খালি হাতে তো ফিরে যেতে হয়নি। 12 আনা থেকে কুললে 5 আনায় টেকেছে, নিয়ে যাবি, তার আর কি। গেরস্তর হাতে তো সব সময় থাকে না পয়সা। মজুরটা পায়ের কাছে বসিয়া কাতরাইতেছে, না বাবু, আপনি রাজা, এই কটা পয়সার জন্য গরিবকে ঘোরাবেন না। বাদল নামলো, পথের কষ্ট, তার উপর আবার জ্বর আসতে লেগেছে, দেন চুকিয়ে, শরীরটা আর বয় না বাবা ঠাকুর। নিকুঞ্জলাল বলিতেছেন, হ্যাঁ, তাগাদা বলতে হয় তো একে। 4 কোষ দূরে থাকিস বলছি শরীর বইছে না, তার উপর তো তাগাদার চোটে ভিটের মাটি তুলে ফেলছিস। কাছে পিঠে থাকলে যে কি করতিস, বলছি নিয়ে যাস, বাড়ি ছেড়ে পালাচ্ছে না তো মানুষে। সকালবেলা থেকে দিয়ে থুয়ে হাতে 6টি পয়সা ঠেকেছে, তুই আগে আসতিস তোকেই চুকিয়ে দিতুম। মজুরটা বলিতেছে, 4 কোষ পথ হেঁটে এর আগে আসা যায়? আপনি কন বাবা ঠাকুর, দেন চুকিয়ে, দোহাই। নিকুঞ্জলাল অস্বভাবে বলিতেছেন, হ্যাঁ, এমন বিপদেও মানুষ পড়ে, তা নিয়ে যাও ওই 6টা পয়সা, কি আর করবো? মেছুনি এলে বুঝিয়ে বলবো, হোক মেয়ে মানুষ, সে বরং বুঝবে। মজুরটা পা জড়াইয়া ধরিয়াছে, বলিতেছে, আর তাহলে আর 6টা পয়সা দিয়ে বিদেই করে দেন বাবা ঠাকুর, আর এইসবনি, মনে করব। এমন সময় হুই হাই শব্দ করিতে করিতে সামনের রাস্তায় কয়েকজন ঢুলি একটি পালকি নামাইল। পালকির দৌড়টা একটু টানা বলিয়া ভেতরটা দেখা যায় না। সঙ্গে একজন পাইক কন্দাজ গোছের লোক আছে। 2-1 জন ব্যক্তি জড়ো হইলে সে প্রশ্ন করিল, এখানে নিকুঞ্জ ঘটক ঠাকুরের বাড়িটা কোথায় বলতে পারো? নিকুঞ্জলাল ফতুয়ার পকেট থেকে 2.5 ঘণ্টা পয়সা বাহির করিয়া মজুরটার সামনে ফেলিয়া দিয়া বলিলেন, আর নে তাহলে, আরও 1 আনা পয়সা ছেলেদের মুড়ির জন্য রেখেছিলাম, আর তুই নিয়ে যা, কিন্তু খবরদার আর এ মুখো হোসনি, ভদ্রলোকের বাড়িতে খাটবার যোগ্যি নোস, কে আবার এলো দেখি গে। মাঝখানে একটা বাগান পড়ে, সেটা পাড়াইয়া আসিতে আসিতেই নিকুঞ্জ বিস্মিত হইয়া বলিয়া উঠিলেন, আরে পরেশ যে, তুমি হঠাৎ কোথা থেকে? পা চালাইয়া গিয়া পালকির সামনে উপস্থিত হইলেন। পালকির আরোহী লোকটি বাহির হইয়া নিকুঞ্জলালের পদধূলি গ্রহণ করিল। তাহার পর ঈষৎ লজ্জিতভাবে মুখটা অল্প নিচু করিয়া মৃদু কণ্ঠে বলিল, অনেকদিন পায়ের ধুলো দেননি, মনে করলাম একবার নিয়ে যেই গিয়ে দিয়ে আসি। অনেকদিন পায়ের ধুলো দেননি, মনে করলাম একবার নিজেই গিয়ে নিয়ে আসি। চেষ্টা করিয়াই হোক অথবা স্বভাব সিদ্ধই হোক, কথাটাতে একটু ছেলেমানুষি আবদারে ভাব আছে। বর্ণটা কালোই, তবে মাঝা ঘষা, মাথায় টাক, ঝুল কোটাকতক যা আছে তাহাতে বোধ হয় পাক ধরিয়াছে। একটু লক্ষ্য করিয়া দেখিলে মাঝে মাঝে কলপের কটাসে রংটা চোখে পড়ে। মোটা গোপ জোড়াটিরও সেই অবস্থা। মাথায় একটু খরবই, এদিকে আড়ে বেশ ফাঁদাল। বয়স 45-এর, এদিকে ওদিকে একটা কিছু হওয়া সম্ভব, অর্থাৎ আধ কথা বলিবার মতো নয়, লজ্জা করিবার মতোও নয়, এমনকি নিকুঞ্জলালকে প্রণাম করিবার মতোও নয়।
কেননা নিকুঞ্জলালের বয়স ৪৫-এর নিচেই। আগন্তুকের গায়ে দামি সাটিনের চিনিকোট, গলায় পাট করা একটি খাঁটি রেশমের চাদর, পরনে গিলে করা ফরেসটাঙ্গার কালো পেড়ে ধুতি, পায়ে সিল্কের মোজা এবং গিলটি সোনার ফুলকাটা বকলস বসানো চীনে বাড়ির দামি পম্পশু। এসবের ওপর আবার একজন পাইক। বেশ লোক জড়ো হইয়া গেল। পদধূলি গ্রহণ করিতে নিকুঞ্জলাল মাথায় হাত দিয়া আশীর্বাদ করিয়া বলিলেন, বেশ করেছ, খুব ভালো করেছ। আমার মনটাও কদিন থেকে বেরো উতলা হয়েছিল। হবেই কি না, সম্বন্ধটা তো সোজা নয়। শাস্ত্রে বলে গুরু শিষ্যের সম্বন্ধটা হলো পিতা পুত্রের সম্বন্ধ। মনটা টানবেই কি না। হাতের গোটা কত কাজ সেরেই যাচ্ছিলাম, তা এসে ভালোই করেছো। চলো এসো। আর বাবাজি, যা গুরুর বাড়ি একটা কুঁড়ে বললেই হয়। এ কি তোমার আর থাকবার যুক্তি? দলটি পিছনে পিছনে চলিয়াছে। নিকুঞ্জলাল আলাপ ছলে যে পরিচয়টুকু দিয়া যাইতেছেন সেইটুকু লইয়াই বিস্মিত আন্দাজ আলোচনা আরম্ভ হইয়া গেছে। উহারা দুইজনে ঘরে প্রবেশ করিতে দলটি দুয়ার এবং জানালার বাহিরে ছাড়াইয়া পড়িল। গুমোট গরম পড়িয়াছে। নিকুঞ্জলাল থাকিয়া থাকিয়া সরাইয়া দিতেছেন, যাহতে ঘরে একটু হাওয়া আসে। দলটা সরিয়া গিয়া আবার বর্ধিত কৌতূহলে আসিয়া জড়ো হইতেছে, কিন্তু নিকুঞ্জলাল অত কাঁচা নন যে একেবারে সব পরিচয়টা দিয়া ব্যাপারটাকে হালকা করিয়া দিবেন। কুশল প্রশ্নাদি প্রভৃতি প্রাথমিক কথাবার্তার মধ্যে পাখার হাওয়ায় খাইয়া খানিকটা জিরাইয়া আগন্তুক জামা জুতা খুলিয়া তাকিয়া আশ্রয় করিল। স্থূল শরীর ঢাকিয়া বুকে পিঠে রাশিকৃত চুলও আছে। দলের লোকেরা এর অধিক পরিচয় যখন আপাতত কোনো মতেই পাইল না, তখন অল্পে অল্পে পাতলা হইতে লাগিল। আরও খানিকক্ষণ গেল। মিছরির শরবত, ফলমূল, কিছু মিষ্টান্ন সেবন করিয়া আগন্তুক ঠান্ডা হইল। তাহার পর কৌতূহলীদের যখন আর কেহই বাকি নাই, সেই সময় আসল কথা আরম্ভ হইল। গুমোট করিয়াছিল। একটু পরে বর্ষা নামিল। বৃষম্ভালা পেয়ে সুবিধাও হইল। নিকুঞ্জলাল বলিলেন, একটু দেরি করে ফেললে পরেশ। মেয়েটি পরশু মামার বাড়ি চলে গেছে। আমি আকুলি বিকুলি করে মরছি, পরেশ এখনো আসে না কেন। কষ্ট বলতে তো পারি না, তবুও ছুতানাতা করে ওর বাপকে দুটো দিন রেখেছিলাম, আর পারা গেল না। শ্বশুর বাড়ির টান বোঝোই তো বাবাজি। হ্যাঁ, তাও ওই যে বললাম মেয়ে দেখতে হবে না, সাক্ষাৎ লক্ষ্মী ঠাকুরুনটি। পরেশ না শিষ্যোচিত লজ্জা ও বিনয়ের সহিত বলিল, আর মেয়ে দেখবার তো আমার কোনো দরকার নেই। আপনি নিজে যখন রয়েছেন তখন আর কথা কি। তবে বিলম্বটা আর ঠিক হচ্ছে না। তাই ভাবলাম নিজে গিয়ে গুরুদেবকে বলি। বারবার তাকে ডেকে আনানো ঠিক নয়। অবশ্যই পায়ের ধুলো পড়লে আমার ভাগ্যি। তাহলে নিজেও যাই একবার। গুরুতীর্থের মতো তীর্থ তো আর নেই। অনেক দিন থেকে একটা স্বাদ আছে। থাকতো মেয়ে দেখে যেতাম, সে আলাদা কথা। আসল দরকার একটু তাড়াতাড়ি যাতে। নিকুঞ্জলাল বলিলেন, আমার চেষ্টার বিরাম নেই বাবাজি, তবে বেশি তাড়াহুড়ো করতে গেলে আবার এসব ব্যাপার ভেস্তে যায়। বুঝতেই তো পারো, বড়টিকে বুঝিয়ে সুঝিয়ে অনেক কটা দিন হাতে রেখেছি। দোষপক্ষের জন্য আর তার এমন আপত্তি নেই। অবশ্যই কে ছেলে, কত বয়স, কি বৃত্তান্ত, সেটা সইয়ে সইয়ে ভাঙতে হবে। তবে তাকে করবই রাজি, এ তুমি অবধারিত জেনো বাবাজি। বড়কে রাজি করাবো। মুশকিল হয়েছে ছোটকে, অর্থাৎ মেয়ের বাপকে নিয়ে। সে এক আধ পাগলা মানুষ। মাথায় কে ঢুকিয়ে দিয়েছে মেয়ে ওর পার্বতী, শিব এসে তাকে বিয়ে করে নিয়ে যাবে। আর দিন কতক তো গৌরীদান করব গৌরীদান করব বলে খুব খেপলো। আর সে ফাড়া কাটিয়ে মেয়ে তো এখন 13তে পড়েছে। এখন মাথায় বসে গেছে শিব নিজে মানুষের বেশে এসে ওর মেয়েকে বিয়ে করে নিয়ে যাবে। এ পাগলামিও ঘুচবে। তবে নেহাত বাপ শেষ পর্যন্ত না আবার উল্টে বসে। আর তাই একটু সাবধানে পা টিপে টিপে এগুনো। আগন্তুক বলিল, আপনি যা ভালো বুঝবেন তার উপর আমার আর কি বলবার আছে। তবে খুব দেরি যাতে না হয়, মানে সংসারটা ভেসে যাচ্ছে কি না, বছর খানেকের বেশি যাতে না যায়। নিকুঞ্জলাল বলিলেন, এই আসছে মাঘ ফাল্গুন, তার বেশি এগোতে দেব না। নিশ্চিন্ত থাকো। হ্যাঁ, তুমি যখন এসেইছো তখন কাজ খানিকটা এগিয়ে ফেলা যাক। বড়কে ডেকে তোমার সঙ্গে আলাপটা করিয়ে দিই। ওসব কথা এখন স্রেফ কিছু নয়, শুধু একটু চেনাশোনা আলাপ পরিচয় হয়ে থাকা। পরে আমার কথাবার্তা পারতে সুবিধে হবে। খুব সাবধানে চালিয়ে যেও তুমি। বরং একটা পরামর্শ করে ফেলি এসো।
তাহলে কিন্তু তোমার আর সন্ধ্যের গাড়িতে ফেরা হয় না। অনেকক্ষণ ধরিয়া দুইজনের সলা পরামর্শ হইল, পাইকটাকে বলিয়া রাখা হইল, দরকারি মকদ্দমার কথাবার্তা হইতেছে। কেহ আসিতে থাকিলে সে যেন পূর্বাহ্নে সংকেত করিয়া দেয়। বৃষ্টিটা ঘণ্টাখানিক পরে ধরিলে নিকুঞ্জলাল নন্দীকে পাঠাইয়া দিলেন অন্নদাচরণকে ডাকিয়া আনিতে। আগন্তুক আবার জামা মোজা পরিয়া মোটা সোনার ঘড়ির চেনটা বুকে দুলাইয়া ভব্যসভ্য হইয়া বসিল। অন্নদাচরণ আসিলে নিকুঞ্জলাল বলিয়া উঠিলেন, এসো এসো অন্নদা। পরেশ বলে বেলে তেজপুরে এলাম। এখানে সমাজে যারা বিশিষ্ট তাদের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ আলাপ পরিচয় না করে গেলে মনটা খুঁতখুত করে। আমি বললাম বিশিষ্ট লোক মানে একটা ন্যায্য কথা বললে বোঝে, পাঁচটা ভালো কথা নিয়ে চর্চা করে, মানে চারিদিক দিয়ে আলাপ করবার মতো আমি তো এক অন্নদাকেই দেখি। আর লোক আছে কে তেজপুরে? অবশ্য থাকবে না কেন? রায়েরা রয়েছে, সাহারা দুই ভাই রয়েছে, টাকার আন্ডিল, কেবল বড় বড় কথা। সেদিক দিয়ে খুব বড়, খুব বিশিষ্ট। পরে শেষে বললে, না, টাকার বড় ঢের দেখেছি, রোজই দেখছি। আর যার সঙ্গে দুটো ভালো আলাপ করে আরাম পাবো এমন লোকের সঙ্গই চাই দুদণ্ড। তাই তোমাকে ডেকে পাঠালুম। কাজের ক্ষতি করে আসতে হলো নাকি? অন্নদাচরণ কতকটা অভ্যর্থনা এবং পরিচয়ের ভঙ্গিতে, কতকটা আগন্তুকের সাঙ্গপাঙ্গ এবং বেশভূষার যাকে এবং সর্বোপরি বয়োজ্যেষ্ঠ হইলেও তাহার সম্বন্ধে নিকুঞ্জলালের কনিষ্ঠের উপযোগী ভাষা প্রয়োগে বেশ একটু হকচকিয়া গিয়াছিলেন। একটু জড়িতভাবে চৌকির একটা কোণে বসিয়া তাহার নবলব্ধ বিশিষ্টতা অনুযায়ী কি একটা মানানসই প্রশ্ন করিবেন ভাবিতেছেন। এমন সময় আরও একটা বিস্ময়ের ব্যাপার ঘটিল। আগন্তুক স্থূল বপুটি দুই ধারে একটু দুলাইয়া উঠিয়া পড়িল এবং পকেট হইতে ৫টি টাকা বাহির করিয়া অন্নদাচরণের সামনে রাখিয়া ভূমি স্পর্শ করিয়া প্রণাম করিল। ও কি করেন, ও কি করেন, বয়োজ্যেষ্ঠ আপনি, বলিয়া অন্নদাচরণ তাহাকে ধরিয়া ফেলিতে যাইতেছিলেন। নিকুঞ্জলাল জোরেই হাসিয়া উঠিলেন, বলিলেন, আমি জানতাম তুমিও ওই ভুই করবে অন্নদা। ওর অধিকার আছে প্রণামের, করুক। বয়োজ্যেষ্ঠ টেষ্ঠ নয়, ছেলেবেলা থেকে চেহারাটা একটু ভারী ভারী, সবাইকে ওই ভুল করতে হয়। হা হা। কিন্তু তুমি আবার ও কি করলে পরেশ, আবার টাকা কেন বাপু? আগন্তুক হাতটা অন্নদাচরণের দুই পায়ে ঠেকাইয়া বুক এবং মাথা স্পর্শ করিয়া সেই অল্প আধো আধো স্তরে বলিল, সে কি কথা গুরুদেব, আপনার ভাই কত সৌভাগ্যে পায়ের ধুলো পেলাম। দুটো টাকা প্রণামী দেবো বই কি, এতে বারণ করলে শুনবো কেন? সলজ্জ গতিতে নিজের জায়গায় বসিলে নিকুঞ্জলাল অন্নদাচরণকে বলিলেন, আর নাও তুলে, ও ওই রকম একগুঁয়ে ছাড়বে না। অবশ্যই ওর অধিকার যে আছে কোথাও স্বীকার করতে হয় বই কি। আমার শিষ্যি হলে তোমার সঙ্গে সেই সম্বন্ধই দাঁড়ালো কি না? আর পরেশ হলো হরিপুরের গাঙ্গুলিদের ছোঁয়ানি শরিক, এখনকার বড় তরফ আর কি। বংশমর্যাদায় বলো, প্রতিপত্তিতেই বলো, অর্থে বলো, অত বড় জমিদার আর ও অঞ্চলে। পরেশ গাঙ্গুলি বিনয়ে একটু হেলিয়া গেল, বলিল, অর্থ কোথায় গুরুদেব, আশ মিটিয়ে যে আপনাদের সেবা করব এমন সামর্থ্যটুকু পর্যন্ত নেই। কত কথায় যে মনে হয়, তবে হ্যাঁ, গুরুল বল আছে, চলে যায়। অভাব অপ্রতুলতাটা আর ভোগ করতে হয় না। অন্নদাচরণের দিকে চাহিয়া বলিল, এইটুকুই কি যথেষ্ট নয়? এইটুকুতেই কি আমাদের সন্তুষ্ট থাকা উচিত নয়? হরিপুর এখান থেকে বহুদূর হইলেও গাঙ্গুলিদের নামডাকের পরিচয় মাঝে মাঝে কানে আসে। সেখানকারই ছোয়ানি তরফের মালিককে এমন অপ্রত্যাশিতভাবে এত কাছে দেখিয়া অন্নদাচরণ সত্যই অভিভূত হইয়া পড়িয়াছিলেন। সঙ্গে সঙ্গে নিকুঞ্জলালের উপরেও কোথা দিয়া একটা শ্রদ্ধার ভাব জাগিয়া উঠিতেছিল। একটা কথা বলিবার সুযোগ পাইয়া বলিলেন, এই তো অতি মহদের মতো কথা, আপনারা উপযুক্ত কথা। পরেশ গাঙ্গুলি ঈষৎ কুণ্ঠার সহিত অল্প একটু হাসিয়া মাথাটা নিচু করিয়া বলিল, আমায় আপনি বলি ডাকতে থাকবেন? নিকুঞ্জলাল বলিলেন, ওটা ক্রমেই শুধরে যাবে, ওর জন্য তুমি খেদ করো না। আর অন্নদার চেয়ে তুমি খুব ছোট তো নও, বছর দুয়েকের হদ্দ হবে, বোধহয় তাও নও। আলাপ পরিচয় বারবার সঙ্গে ওটুকু কেটে যাবে। ভুলছো কেন গো? নতুন নতুন তো আমিও তোমায় আপনি ছাড়া বলতে পারতাম না। অন্নদাচরণ বিজ্ঞ এবং বিশিষ্ট লোকের মতো একটা কথা বলিবার সুযোগ পাইলেন, বলিলেন,
তুমি ওর কুলগুরু, আমার দাদা, আমাদের উভয়েরই নমস্য। তোমার সব মানায়, কিন্তু তাই বলে যে আমারও ওকে উপযুক্ত সম্ভাষণ করলে দোষ হবে, একথা মানবো কেন দাদা? দেশের রাজা বয়সে কনিষ্ঠ হলেও সে সমাজের শীর্ষস্থানীয়। রাজা বিনয়ী হন, তার গুণ, তার দয়া, তাতে তো তিনি ছোট হন না, বরং আরো বড়ই হয়ে পড়েন। তার সঙ্গে আলাপে আমাদের এই সোজা কথাটুকু ভুললে চলবে কেন? নিকুঞ্জলাল হুঁকা অবলম্বন করিয়া মৃদু মৃদু হাসিতেছিলেন। অন্নদাচরণ শেষ করিলে মুখ তুলিয়া পরেশ গাঙ্গুলির পানে চাহিয়া হাসিয়া বলিলেন, শুনলে কত? এখন দাও উত্তর। না, বেফাস তো কিছু বলেনি অন্নদা, বলেছে খাঁটি কথায়, ওর উপযুক্ত কথায়। আর বলবেই কি না? নইলে তুমি ভালো লোকের সঙ্গে আলাপ করতে চাইলে সবাই ফেলে আমি নিজে ছোট ভাইটিকে ডাকিয়ে আনাই কেন? না, দিতে হবে উত্তর তোমায়। হুম। পরেশ গাঙ্গুলি মাথা নিচু করিয়া মৃদু হাস্যের সহিত উভয়ের কথাই শুনিয়া যাইতেছিল। মাথাটা ডাইনে বায়ে দুলাইয়া বলিল, এর উত্তর আমার কাছে নেই, হার মানলাম গুরুদেব। তবে এও বলি, যদি মেনে নিতেই হয়, রাজা তো সে আর সবার কাছে, আপনার কাছে নয়, ওনার কাছেও নয়, আপনাদের কাছে স্নেহই আশা করি। আর যদি দেখি সামান্য একটি সম্ভাষণের মধ্যেও সে স্নেহ ছাড়া অন্য ভাব আসছে, তো আপত্তি করতেও ছাড়বো না। উত্তর দেওয়ায় অক্ষম বলিয়া জানাইলেও বেশ ভালো উত্তরই দেওয়া হইল। শেষ করার সঙ্গে সঙ্গে পরেশ গাঙ্গুলি বেশ ভালোভাবে হাসিয়া উঠিল। নিকুঞ্জলাল আবার হুকায় মুখ লাগাইয়া মৃদু মৃদু হাসিতে লাগিলেন। একবার আর চোখে যেন শিষ্য গৌরবে অন্নদাচরণের পানে চাহিলেন। অন্নদাচরণ বলিলেন, সাধু সাধু, নইলে আর রাজার সৌজন্য বলছে কেন? বাহ, পরিচয় পেয়ে আলাপ করার জন্য ধন্য হলাম। সাধু। অনেকক্ষণ পর্যন্ত কথাবার্তা হইল। খুব হিততা জমিয়া উঠিল। সন্ধ্যার কিছু পূর্বে আকাশ পরিষ্কার হইয়া গেল। পরেশ গাঙ্গুলি বরকন্দাজকে ডাকিয়া পালকি ঠিক করিতে হুকুম দিল। তাহার পর নিকুঞ্জলালের পানে চাহিয়া বলিল, এরকম মহাশয় পণ্ডিত ব্যক্তি সঙ্গ ছেড়ে যেতে মন সরছে না গুরুদেব। থেকেই যেতাম রাতটা। আমার তীর্থধামই তো, কিন্তু জানেনই তো কিরকম হ্যাঙ্গামায় পড়ে আছি কটা ব্যাপার নিয়ে। নিকুঞ্জলাল বলিলেন, তা জানি বই কি, শুনতেই রাজা, রাজত্ব করাটা যে কি তা তো দেখছি। অন্নদার সঙ্গে মাত্র ঘন্টা দুয়েকের আলাপে তৃপ্তি তো হয়ই না। তা তোমার বক্তব্যটা কি? পরেশ গাঙ্গুলি কুণ্ঠিতভাবে বলিল, বলতে সাহস হয় না। গুরু বা গুরুবংশীয় কাউকে হুট করে আহান করলেই তো হয় না। তবুও যদি উনি দিতেন পায়ের ধুলো একবার। শেষের দিকটায় সপ্রশ্ন দৃষ্টিতে অন্নদার পানে চাহিল। অপ্রত্যাশিত এত বড় একটা নিমন্ত্রণে তিনি যেন একটু সংকুচিত দৃষ্টিতেই নিকুঞ্জপালের পানে চাহিলেন। নিকুঞ্জলাল ঈষৎ হাসিয়া বলিলেন, বুঝি তোমারও হাতে অনেক কাজ, কিন্তু যেতে হবে একবার। পরেশ বলেছে অত করে, কি আর করবে? পালকিতে উঠিয়া পরেশনাথ আবার পকেট থেকে 10টি টাকা বাহির করিয়া নিকুঞ্জলালের হাতে দিল। তু বলিল, দুবারই ছেলেপিলেদের মিষ্টি খাবার জন্য এটা রাখুন। ভুলেই যাচ্ছিলাম কথায় কথায়। নিকুঞ্জলাল সঙ্গে সঙ্গেই অন্নদাচরণের দক্ষিণ হস্তটা টানিয়া লইয়া একরকম জোর করিয়া টাকা কয়টা গুঁজিয়া দিলেন। বলিলেন, আমার বাড়ির ছেলেপুলে বলতে তো ও এক নন্তি। আর তুমি মিষ্টি টিষ্টি কিনে দুটো পাঠিয়ে দিও অন্নদা। বাড়িতে আসিতে আসিতে অন্নদাচরণের মনে হইল পৃথিবীতে যখন এমন সরল আর উদার প্রকৃতির জমিদার থাকা সম্ভব, তখন নিশ্চয়ই এটাও সম্ভব যে নিকুঞ্জলালের সম্বন্ধে তিনি একটা ভুল ধারণায় পোষণ করিয়া আসিয়াছেন এতদিন। যতক্ষণ জাগিয়া রহিলেন মনটা একটা প্রীতি আর ক্ষমার রসে পরিপূর্ণ হইয়া রহিল।